Mr. Kapil Sibal, and senior counsel appearing on behalf of the state of West Bengal, states that an assurance was held out by the chief minister to the junior doctors, Robi which is now reiterated before this court. গতবারের শুনানিতে রাজ্যের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল বলেছিলেন জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর কি ব্যবস্থা করেছে সেটা আপনারা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গত দুদিনে আপনারা দেখে নিয়েছেন। আর এবার আজকে এই মামলাটা উঠছে দুপুর 2টোয় প্রধান বিচারপতির বেঞ্চে। আপনাদের ডিএ মামলার কথা নিশ্চয়ই মনে আছে, সরকারি কর্মচারীদের ডিএর মামলা। যে ডিএর মামলাতে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ দিয়েছিল যে কোনো রাজ্যের সরকারি কর্মচারীরাও দেশের সরকারি কর্মচারীরা যেভাবে ডিএ পায় সেভাবে ডিএ পাওয়ার যোগ্য, এটা তাদের ন্যায্য অধিকার। সেই সুপ্রিম কোর্টে এখন ডিএ মামলায় তারিখের পর তারিখ নেক্সট তারিখটা কবে সেটা মনে হয় ডিএ যারা মামলা করেছেন তারাও ভুলে গেছেন। কেন ডিএর মামলার কথা শোনালাম আপনাদের? এই আরজি করের মামলাটাও কি শেষ অবধি এই ডিএ মামলা বা এই 26,000 চাকরি যাওয়ার মামলার মতন হতে চলেছে? গুরুত্ব কি কমতে চলেছে? আমরা তো আইনজীবী নই, আমরা বিচারকও নই, বিচারপতিও নই, পুলিশও নই, ডাক্তারও নই, আইনজীবীও নই, বিশেষজ্ঞও নই। আমি আপনি সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষের কথা বলছি। সাধারণ মানুষ কি দেখছে? সাধারণ মানুষ হিসাবে আজকে আমরা দেখলাম যে মামলাটার গত 3টে শুনানি 1 নম্বর কোর্টে 1 নম্বর মামলা হিসাবে হয়েছে। সকাল 11টা বাজতে না বাজতেই আরজি করের মামলার শুনানি শুরু হয়ে গেছে। সেই মামলাটা আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে 1 থেকে চলে গেল 42 নম্বরে। দুপুর 2টোর পর শুনানি, যখন বাকি 41টা মামলা শুনানি শেষ হয়ে যাবে, যদি সময় থাকে দুপুর 2টোর পর আরজি করের মামলাটা উঠবেন। কি বুঝলেন? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আর কি হলো? আবার সিভিক পুলিশ, আবার ছাত্রীর শ্লীলতাহানি, আবার সিভিক পুলিশ জেলে। আমাদের রাজ্যের পরিস্থিতি কি এই আরজি করের ঘটনার পরেও কিছুটাও কি পাল্টাবে? কি হলো আর সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টে আজকে মামলা শুরু দুপুর 2টো থেকে। কি কি উঠতে পারে আপনাদের শোনাবো। তার আগে আরো একটা বড় খবরের কথা শুনিয়ে দিই। সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, আপনারা জানেন আরজি করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, কলকাতার তৎকালীন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যাকে সিভিক ভলেন্টিয়ার বলতেই চাইছিলেন না, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লজ্জা পেয়ে গেছিলেন। কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ার, তারা এরকম দুষ্কর্ম করবে। কারা সিভিক ভলেন্টিয়ার এই রাজ্যে? এই রাজ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আপনারা প্রত্যেকেই জানেন 90% হচ্ছে তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের ঝান্ডা ধরে। তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থানার বিভিন্ন থানার ওসি আইসি নেতারা তৃণমূলের এইসব ক্যাডারদের সিভিক পুলিশ বানিয়েছে, সিভিক ভলেন্টিয়ার বানিয়েছে। একদম সবাই জানে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 90%। সেই একজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সঞ্জয় রায়, তার বিরুদ্ধে আরজি করে এত বড় একটা ঘটনা ঘটানোর অভিযোগ উঠল। তারপরেও যে ঘটনা কমছে এত আন্দোলনের পর, এই 50 দিনের আন্দোলনের পরেও যে সিভিক পুলিশ নিয়ে ঘটনা কমছে তা কিন্তু নয়। এবার কোথায় হলো? এবার দক্ষিণ 24 পরগনা, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার, নাম কি অমিতাভ বারুই, কোথায় হয়েছে? রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকায়। এই সিভিক ভলেন্টিয়ার একজন ছাত্রীকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে শ্লীলতাহানি করেছে। এবার বলুন এত দাপট কোত্থেকে আসছে? 1 নম্বর হচ্ছে পুলিশে কাজ করি, সিভিক ভলেন্টিয়ার। 2 নম্বর হচ্ছে দেখা যাবে এই অমিতাভ বারুই কি না আমি জানি না, দেখা যাবে বেশিরভাগই হচ্ছে কোনো নেতার ছত্রছায়া আছে, তৃণমূল দলের ছত্রছায়া আছে, কোনো পার্টি অফিসের ছত্রছায়া আছে। ফলে সবাই এখন রাজা। মাঝ রাস্তায় দাঁড়িয়ে যদি আপনার মেয়েকে শ্লীলতাহানি করে, আপনাদের চুপ করে বসে দেখতে হবে যারা এখনো বাড়িতে মুখ লুকিয়ে বসে আছেন। ওই যে আমি বলেছি, আগুন কিন্তু যে কোনো দিন আপনাদের পিছনেও লাগতে পারে। যেটা এই আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মা কিন্তু বুঝেছে যে আগুন এই বাংলার যে কোনো বাবা মার পেছনেই লাগতে পারে, প্রতিবাদে কিন্তু থাকতে হবে। এই সিভিক পুলিশ অমিতাভ বারুই কি করলো? সে পাথর প্রতিমা মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব ছিল, সেখান থেকে অভিযোগ, এখন তো কোর্টে প্রমাণ হয়নি তাই এটাকে অভিযোগ বলতে হবে। তখন এই মেয়েটি বাড়ি ফিরছিল, বাড়ি ফেরার সময় ওই সিভিক ভলেন্টিয়ার নাকি অমিতাভ বারুই নাকি তাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তাকে শ্লীলতাহানি করেছে,
তার বাবা মা অন্যান্য পরিবারের সদস্যরা পাথর প্রতিমা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই তাকে গ্রেপ্তার করে পাথর প্রতিমা থানার পুলিশ। অমিতাভ বারুই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে আপাতত বিচারক তাকে কাকদ্বীপের আদালতে পেশ করা হয়। বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। সিভিক ভলেন্টিয়ার ছাত্রীর শিলতানি করে চলে গেল 14 দিনের জেল হেফাজতে। এবার কিন্তু এই সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার যাদেরকে এত টাকা দেওয়া হচ্ছে, যেটা আদৌ হয়তো খুব একটা বেশি নয়, কিন্তু যেহেতু সরকারি টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার পোষা হচ্ছে, তাই এই সিভিক ভলেন্টিয়ারদেরও কিন্তু একটা যোগ্যতা, একটা পরীক্ষা বা কারা সুযোগ পাবে এমন একটা জিনিস করা দরকার। শুধু তৃণমূলটা করব, তৃণমূলের ফ্ল্যাগ ধরবো আর তৃণমূলের ক্যাডার হলেই 90% সিভিক ভলেন্টিয়ার হয়ে যাবে, এটা মনে হয় এবার পরিবর্তনের সময় এসে গেছে। এবং এটাও ঠিক করে দিতে হবে, যেহেতু এই রাজ্য সরকার মাইনে দিচ্ছে, এই মাইনের টাকাটা হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়। বছরের শেষে আমাদেরকে বড় একটা ট্যাক্স দিতে হয় এবং তার সঙ্গে যে সমস্ত জিনিস কিনছি, আয়কর যারা দেন না তারাও কিন্তু ট্যাক্স দেন। যে সমস্ত জিনিস কিনছি সবেতেই বিভিন্ন রকমের ট্যাক্স আপনাদের দিতে হচ্ছে। আপনাদের ট্যাক্সের টাকায় এই সিভিক ভলেন্টিয়ারদের মাইনে হয়। ফলে আপনাদেরও বুঝে নিতে হবে যে সিভিক ভলেন্টিয়ার কারা হতে পারবে। নেতা বলে দিল, থানার ওসি বলে দিল তারাই সিভিক ভলেন্টিয়ার হয়ে গেল, লক্ষ লক্ষ সিভিক ভলেন্টিয়ার জুটছে পুলিশ ফোর্সের সঙ্গে, এটা মনে হয় আর হতে দেওয়া যাবে না। এবার সিভিক ভলেন্টিয়ার নিতে গেলেও মনে হয় এবার পরীক্ষা সিস্টেম চালু করা উচিত। এতে গেল সিভিক ভলেন্টিয়ারদের কথা। এবার ফিরে আসি আর.জি. কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানির কথা। প্রথম 3টে শুনানিতে আপনারা দেখেছেন সকাল 11টা বাজতে না বাজতেই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি শুরু হয়ে গেছে। প্রথম মামলা, প্রথম কোর্ট, আপনারা জানেন সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টটা হচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর.জি. করের এই 3টে শুনানি এতদিন হয়ে গেছে। লাস্ট শুনানি হয়েছে আপনারা জানেন 17ই সেপ্টেম্বর। 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে 1 নম্বর মামলা হিসেবে শুনানি হয়েছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেই উঠে গেল, সেই মামলাটা আজকে 1 নম্বর কোর্টে আছে ঠিকই, কিন্তু মামলাটা 1 নম্বর থেকে চলে গেছে কত নম্বরে জানেন? 42 নম্বরে চলে গেছে। অর্থাৎ এই মামলা গুরুত্ব হারাচ্ছে। ঠিক যেমন ডি এর মামলা গুরুত্ব হারিয়েছে, ঠিক যেমন 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার মামলা সুপ্রিম কোর্টে গুরুত্ব হারিয়েছে, ঠিক এবার এই মামলাটা 42 নম্বরে চলে গেছে। পরের শুনানিতে এমন একটা পজিশনে যাবে যে এই মামলাটা আর বিভিন্ন মামলার ভিড়ে শোনাই হবে না। দেখে নেবেন আপনারা। আজকে 42 নম্বরে শোনা হবে, যেটুকু জানতে পেরেছি যে এখন তো প্রায় 1টার কাছাকাছি বাজছে। এই মামলাটা শুনানি শুরু হবে দুপুর 2টো থেকে। আপনারা দেখেছেন গত 17ই সেপ্টেম্বর শুনানিতে সিবিআই মুখ বন্ধ করা খামে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করেছে। আজকেও এরকম একটা স্ট্যাটাস রিপোর্ট বা রিপোর্ট একটা সুপ্রিম কোর্টে দেবে বলেই আমরা জানতে পেরেছি। আজকে যে জিনিসটা নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কপিল সিব্বল এবং তাদের আইনজীবীরা, কপিল সিব্বল এবং মেনকা গুরুস্বামী, তারা যে সমস্যাটায় পড়তে চলেছেন সেটা কিন্তু এই প্রথমে যেটা আমি বললাম, এই যে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং গতকাল আমরা দেখলাম ন্যাশনাল মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারদের উপর হামলা হলো, মারধর করা হলো, নার্সদের মারধর করা হলো, এই নিরাপত্তার ব্যাপারটা কিন্তু উঠবে। কারণ আগের 3টে শুনানিতেই প্রথমেই উঠেছিল যেটা বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন যে নিরাপত্তা নেই, টয়লেট নেই, কাজের পরিবেশ নেই। ফলে রাজ্য সরকারকে আগে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। আন্দোলন তুলবে কি তুলবে না সেটা জুনিয়র ডাক্তারদের উপর। রাজ্য সরকারের আশ্বাসে, প্রতিশ্রুতি পেয়ে নিরাপত্তার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, ভালো পরিবেশের আশ্বাস পেয়ে জুনিয়র ডাক্তাররা কিন্তু ধর্ণা তুলে নিয়েছিলেন, আন্দোলন তুলে নিয়ে কাজে যোগ দিয়েছিলেন। তারপরেই পরপর 2টো কাণ্ড, সাগর দত্ত মেডিকেল কলেজ, জুনিয়র ডাক্তার নার্স সবাই মার খেয়ে গেলেন। ন্যাশনাল মেডিকেল কলেজ অসভ্য গালাগালাজ করে জুনিয়র ডাক্তার নার্সদের হেনস্থা করে গেল রোগীর আত্মীয়রা। ফলে ডাক্তাররা কিন্তু এখনো নিরাপত্তার আশ্বাস পাচ্ছে না। আজকের সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে তাকিয়ে আছে জুনিয়র ডাক্তাররা, কি হয় দেখার। যদি সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ না দেয় তাহলে কিন্তু আবার রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু করবে, কারণ তাদের নিরাপত্তাও নেই আর সুস্থ পরিবেশও নেই কাজ করা। ফলে আজকের মামলাটা কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আপনারা জানেন মোট এই মামলায় মোট 44টা পক্ষ রয়েছে। মামলা এখন ভারতবর্ষের 1 নম্বর মামলা, সবাই এদিকে তাকিয়ে আছে, তাই 44টা পক্ষ রয়েছে। মেন পক্ষ 9টা, 44টা পক্ষে রয়ে দাঁড়িয়ে আছেন 200 জনের বেশি আইনজীবী। কারা আছেন আজকে, কারা লড়াই করবেন? প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে দুপুর 2টোয় শুনানি শুরু, 1 নম্বর কোর্ট। এবং সেখানে যে কজনের নাম উঠে আসছে রাজ্যের হয়ে প্রধানত বলবেন কপিল সিব্বল এবং মেনকা গুরুস্বামী, কেন্দ্রের সলিসিটর জেনারেল কেন্দ্রের হয়ে বলবেন, CBI হয়ে বলবেন তুষার মেহতা এবং কানু আগরওয়াল, নির্যাতিতার পরিবার
যাদিকে দাঁড় করিয়েছে আপনারা জানেন বৃন্দা গ্রোভার, এবং আমাদের রাজ্য থেকে শামীম আহমেদ আছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে ইন্দিরা জয়সিং আছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায় আছেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IIMA তারা তাদের তরফ থেকে মনিন্দর সিং আইনজীবীকে দাঁড় করিয়েছেন। দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বিজয় হংসরিয়াকে দাঁড় করানো হয়েছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাঁড় করিয়েছেন সিদ্ধার্থ দুর্তা এবং সুষমা স্বরাজের মেয়ে বাসরি স্বরাজকে দাঁড় করেছেন। কলকাতা হাইকোর্টে যিনি জনস্বার্থ মামলা করেছিলেন সেই বিজয় কুমার সিংঘল তিনি দাঁড় করেছেন ফিরোজ এডুলজিকে, বিখ্যাত উকিল। 200 জন আইনজীবী আজকে লড়বেন। ফলে এইতে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা যেটা এখনো নেই সেই নিয়ে উঠে আসবে। সিসিটিভি ক্যামেরা এখনো কোথাও লাগানো হয়নি, এটা উঠে আসবে। এবং সেই সঙ্গে 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আরেকটা রায় দিয়েছিল যে উইকিপিডিয়া সহ সমস্ত জায়গা সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরিয়ে ফেলতে হবে। ভারতের আইন অনুযায়ী এটা একেবারেই নিষিদ্ধ। কিন্তু আমরা দেখলাম যে এই যে ডটার্স ডে গেল, কন্যা দিবস, সেখানে কিন্তু এই নির্যাতিতার ছবি নিয়ে মিছিল করলো এলাকার লোকজন। সেই মিছিলের ছবি শেয়ার করলো হুলিয়ে প্রত্যেকটি অসংখ্য মানুষ। তারা জানেই না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারেন। ফলে যারা আবেগ দেখাচ্ছেন একদম ঠিক করছেন, অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু এই আবেগটা কিন্তু আপনাদের নিয়ম কানুন মেনে করতে হবে। এই আবেগের বশবর্তী হয়ে আপনারা যারা ডটার্স ডেতে এই মেয়েটির ছবি নিয়ে বেরিয়ে পড়লেন তারা কিন্তু অন্যায় করলেন। আবেগ প্রকাশ করুন, কিন্তু সুপ্রিম কোর্টের রায় আপনাদের মানতেই হবে, কারণ আপনারা এই দেশে বাস করেন, সংবিধান এবং আইন আপনি মানতে বাধ্য। ফলে এই মেয়েটির ছবি আপনারা শেয়ার করবেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার অনুরোধ করছেন। এবার কিন্তু শুধুমাত্র এই মামলা আরজি করের মামলা বলেই এখন অবধি সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। আপনারা যদি বারবার এই নিয়ম লঙ্ঘন করেন, আইন ভাঙেন, তাহলে হয়তো এবার কিন্তু মানুষের উপর সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্যাতিতা মেয়েটির ছবি এবং নাম ব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে পারে। আপনারা সাবধান থাকুন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলার চেষ্টা করুন। কি বলবেন আপনারা? 1 নম্বর থেকে 42 নম্বরে চলে গেল মামলাটি। গুরুত্ব কি কমছে? আজকে দুপুর 2টোর পর শুনানি। আগের 3টে শুনানি ছিল একেবারে সকাল 11টায় প্রধান বিচারপতি ঢোকার সঙ্গে সঙ্গে। কি বলবেন আপনারা? আমি যেটা বলছি সেটাই কি ঠিক? ডিএ মামলার মতন গুরুত্ব কমছে আরজি করের মামলার? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।